আজ আমার জাদু আয়না সম্পূর্ণ তৈরি। এবার আমি সারা রাজ্যে রাজ করব, কিন্তু তার আগে ওই জাদুকর রানীকে বন্দি করব। তুমি চিন্তা করো না বাচ্চা, সবকিছু ঠিক হয়ে যাবে। আরে ও জাদুকর রানী, আজকাল তোমার নাম তো সারা দুনিয়ায় হচ্ছে, কিন্তু কিছু উপকার আমারও তো করো। ওরে দুষ্টু জাদুকর, তুই আবার এসেছিস। এবার তুই আমার হাত থেকে রক্ষা পাবি না। জাদুকর রানী জাদু ছড়ি দিয়ে তার উপর প্রহার করেন। জাদুকর তার আয়না বের করে ও জাদুকর রানী আয়নার ভিতরে চলে যায়। ওরে দুষ্টু জাদুকর, আমাকে আয়না থেকে বের কর। আমার প্রিয় জাদুকর রানী, এবার সারা জীবন এই আয়নাতে বন্দি থাকো। আমি তো জাদুকর রানীকে বন্দি করেছি, চলো এবার মহারাজকে বন্দি করে নিজের রাজ্যে রাজা হয়ে যাব। মহারাজ, এটা দুনিয়ার সবচেয়ে অদ্ভুত আয়না। এতে আপনি নিজেকে দেখতে পাবেন যে আপনি কতটা শক্তিশালী মহারাজ। জাদুকর কেন না, আমি তো অবশ্যই দেখব আমি কতটা শক্তিশালী মহারাজ। রাজা চুপচাপ আয়নার সামনে যায় আর তখনই আয়নার মধ্যে ঢুকে যায়। একি মহারাজ, আয়নার মধ্যে ঢুকে গেলেন? মন দিয়ে শোনো মন্ত্রীগণ, আজ থেকে তোমাদের মহারাজ আমি। আরে দুষ্টু জাদুকর, আমরা তোকে ছাড়বো না। সৈনিকরা যখনই জাদুকরকে বন্দি করতে যায় তখনই জাদুকর তার জাদু ছড়ি দিয়ে সকলকে নিজের বশে করে নেয়। বেটা, তুই আর কতদিন বসে থাকবি? আমার কথা শোন, তুই মহারাজের কাছে যা, উনি নিশ্চয় কোনো কাজ দেবেন। মহারাজ খুব দয়ালু। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। রমেশ একটা পোটলাতে খাবার বেঁধে রাজার উদ্দেশ্যে রওনা দেয়। আরে কে তুই? কি চাস এখানে? আমার নাম রমেশ, আর আমি মহারাজের সাথে দেখা করতে এসেছি। মহারাজের সাথে দেখা করতে? কিন্তু রাজার সাথে দেখা করতে হলে তোকে যে এই আয়নায় ঢুকতে হবে। কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? আমি এটাই বলছি যে আমি মহারাজকে বন্দি করে নিয়েছি, আর আমি এই রাজ্যের রাজা। এমনিতে আমি একজন জাদুকর। আরে দুষ্টু জাদুকর, আপনি আমার মহারাজকে ছেড়ে দিন, না হলে আমি আপনাকে ছাড়বো না। বেচারা রমেশ যখনই তাকে প্রহার করার জন্য এগিয়ে যায় তখনই জাদুকর তার আয়নাটিকে সামনে রাখে। রমেশ আয়নার মধ্যে ঢুকে যায়। আরে আমি এখন দুনিয়ায় পৌঁছে গেলাম, এখানে তো কেউ নেই। তবে মহারাজ কোথায় আছেন? চলো সামনে এগিয়ে চলি। রমেশ চলতে চলতে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করে। চলে যা এখান থেকে, তোরা বড় হয়েছিস, তোদের আমি আর খেতে দিতে পারবো না। এই জন্য তোদের দুজনকে খাবার খুঁজে খেতে হবে। যা, চলে যা। কা কা। কিন্তু বাবা, এখন তো আমরা খাবার খুঁজে খেতে পারবো না, দয়া করে কিছু দিনের জন্য থাকতে দাও। কা কা। কিন্তু কাক জেনে গেছে যে তোরা বড় হয়ে গেছিস, আর সেই জন্য কাক চাই তোরা নিজেদের উপর নির্ভরশীল হয়ে যা। কা কা। এই জন্য কাক ওই কাকের ছানাগুলোকে তাড়িয়ে দিচ্ছিল। রমেশ নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শোনে। এই কাক তো নিজের বাচ্চাদের খাবার দিচ্ছে না, এটা করা একদম উচিত হচ্ছে না। চলে যা এখান থেকে তোরা দুজন, তা না হলে আমি আমার ঠোঁট দিয়ে তোদেরকে মেরে ফেলবো। কা কা। বেশ, ঠিক আছে বাবা, আমরা দুজনে চলে যাচ্ছি। এই বলে দুই কাক গাছ থেকে নিচে নেমে বসে পড়ে। আরে বাচ্চারা, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য আমার খাবার দিয়ে দিচ্ছি। এই বলে রমেশ নিজের পুটলি থেকে দুটি রুটি বের করে ওই বাচ্চা দুটোর সামনে দেয়। ধন্যবাদ বন্ধু, আমরা তোমার এই উপকার কখনো ভুলবো না। এরপর রমেশ সামনে এগিয়ে চলে। তখনই হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায় আর খুব জোরে জোরে বাতাস বইতে থাকে। আরে এ কি, হঠাৎ এত কালো মেঘ কোথা থেকে এলো? আমার মনে হয় খুব জোরে বৃষ্টি হবে। আমায় কোনো একটা সুরক্ষিত জায়গায় যেতে হবে।
আরে এদিকে তো একটা কুঁড়ে ঘর, ওখানে তাড়াতাড়ি গিয়ে ঢুকে পড়ি। রমেশ তাড়াতাড়ি কুঁড়ে ঘরে ঢুকে পড়ে। ওহ, আজ আমি খুব ক্লান্ত, এই জায়গায় একটু বিশ্রাম করে নিই। এই বলে রমেশ মাটিতে শুয়ে পড়ে। আরে ভাই, যে বন্ধু আমাদের খাবার খাইয়েছিল সে কালিয়ার ভাঙা কুড়ে ঘরের দিকে গেছে। যদি কালিয়া এসে যায় তাহলে আমাদের বন্ধুর ক্ষতি করে দেবে। আমাদের তাড়াতাড়ি ওখানে যেতে হবে, চল। কা কা। এই বলে দুই কাক কুঁড়ে ঘরের দিকে উড়ে যায়। কুঁড়ে ঘরে ছিল এক সাপ। আরে আমার ঘরে কে শুয়ে আছে? কার এত বড় সাহস যে আমার ঘরে শুয়ে আছে? আমি ওকে ছাড়বো না। এই বলে সাপ তাকে কামড়ানোর জন্য সামনে এগিয়ে যায়, আর তখনই ওই দুই কাক ছানা সেখানে পৌঁছে যায়। ওহ, এত জোরে জোরে কে ডাকছে, আমায় ঘুমোতে দাও। একটি কাক সাপের লেজ কামড়ে ধরে। আরে রাম রাম, এ কি বিষাক্ত সাপ, কি করি? রমেশ তৎক্ষণাৎ পাশে পড়ে থাকা একটি পাথর দেখতে পায়। সে সেটিকে তুলে সাপের মাথায় মারে, যার আঘাতে সাপ মারা যায়। আরে বাচ্চারা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি তোমরা আজ না থাকতে তাহলে আমি আর বাঁচতাম না। অনেক ধন্যবাদ বন্ধু। এই বলে রমেশ সামনে এগিয়ে যায়। চলতে চলতে সমুদ্র তীরে পৌঁছায়। তখন সে দেখতে পায় একটি মাছ ডাঙায় ছটপট করছে। এই দেখে রমেশের মনে দয়া আসে। আরে রাম রাম রাম, এ মাছ তো সমুদ্রের ঢেউয়ের কারণে জলের বাইরে চলে এসেছে, চলো একে জলে দিয়ে দিই। রমেশ তখনই মাছটিকে ধরে ও জলে ছেড়ে দেয়। আরে বন্ধু, তুমি মহান, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি তোমার এই উপকার কখনো ভুলবো না। তোমার যখন আমার সাহায্য লাগবে তুমি তখনই আমাকে মনে করো, আমি তোমায় সাহায্য করব। হ্যাঁ মাছ বন্ধু, আমি এখানে মহারাজকে খুঁজতে এসেছি। তুমি কি আমায় সাহায্য করতে পারবে মহারাজকে খুঁজতে? হ্যাঁ বন্ধু, আমি জানি। এখান থেকে সোজা চলে যাও, সেখানে একটা গুহা থাকবে, তুমি সেখানে চলে যাবে। সেখানে মহারাজ আছেন। মাছের কথা শুনে রমেশ সোজা চলতে থাকে। আমার মনে হয় এই সেই গুহা যার কথা মাঝবন্ধু বলেছিল। যাই, গুহার ভিতরে প্রবেশ করি। রমেশ গুহার ভিতরে চলে যায় এবং দেখেন গুহার মধ্যে অনেক লোকজন বন্দী রয়েছেন, যার মধ্যে মহারাজ ও জাদুকরানীও রয়েছেন। মহারাজ, আপনি তো খাঁচায় বন্দী, আমি আপনাকে কি করে মুক্ত করব? আচ্ছা, এই খাঁচা থেকে শুধু মুক্তি পেলে হবে না, আমাদের জাদু আয়না থেকে মুক্তি পেতে হবে। কিন্তু আপনি কে? আমি এক জাদুকর রানী, আমায় ওই জাদুকর ধোঁকা দিয়ে বন্দি করেছে। হে জাদুকরানী, তবে কি এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই? বাচ্চা, এখান থেকে বেরোনোর একটাই রাস্তা আছে। আপনি তাড়াতাড়ি বলুন, কি সেই রাস্তা? আমি শীঘ্রই আপনাদের মুক্তি দেব। এখান থেকে মুক্তি পাবার জন্য আমাদের এক যুগ্ন পাথর আনতে হবে, যে পাথর সমুদ্রের মধ্যে পাওয়া যায়। যদি ওই পাথর খুঁজে পাওয়া যায় তাহলে আমি ওই জাদুকরকে উচিত শিক্ষা দেব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি শীঘ্রই সেই যুগ্ন পাথর খুঁজে আনব। এই বলে রমেশ গুহা থেকে বেরিয়ে পড়ে ও সমুদ্র তীরে পৌঁছে যায়। হে মাঝবন্ধু, তুমি কোথায়? আমার এখন তোমার সাহায্যের প্রয়োজন। বলো বন্ধু, আমি কি উপকার করতে পারি তোমার? বন্ধু, আমি আমার মহারাজকে খুঁজে পেয়েছি, কিন্তু আমি যুগ্ন পাথর খুঁজছি। যদি আমি সেই যুগ্ন পাথর খুঁজে পাই তাহলে মহারাজের সাথে সাথে সকল বন্দীদেরকে মুক্তি দিতে পারবো। তুমি চিন্তা করো না বন্ধু, আমি জানি যুগ্ম পাথর কোথায় আছে। তুমি দাঁড়াও, আমি এখনই সেই পাথর আনছি। মাছ তাড়াতাড়ি জলের তলায় যায় আর সেই উজ্জ্বল যুগ্ন পাথর নিয়ে আসে। যুগ্ন পাথর দেখে রমেশ খুব খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি সেই পাথর নিয়ে গুহার দিকে যেতে শুরু করে। এই নিন জাদুকর রানী, উজ্জ্বল যুগ্ন পাথর আমি নিয়ে এসেছি। জাদুকর রানী সেই যুগ্ন পাথরকে তাড়াতাড়ি তার জাদুছড়িতে স্পর্শ করায়। যুগ্ন পাথর জাদুছড়িতে প্রবেশ করে। জাদুকর রানী খুব শক্তিশালী হয়ে পড়ে ও খাঁচা ভেঙে যায়। সঙ্গে সঙ্গে জাদুকর রানী তার জাদু ছড়ি দিয়ে সকলকে মুক্তি দেন। জাদুকরানী, আমরা তো মুক্তি পেলাম, কিন্তু এখান থেকে বেরোবো কি করে? মহারাজ, এটা একটা জাদু মায়া, এখান থেকে বেরোনোর জন্য আমাদের ওশানা ঝর্ণার সামনে যেতে হবে। সকলে তাড়াতাড়ি ওশানা ঝর্ণার সামনে পৌঁছে যায়। কিন্তু কিন্তু এখানে তো কোনো রাস্তা দেখা যাচ্ছে না। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি এখনই রাস্তা বানাচ্ছি। জাদুকর রানী তখনই ছড়ি দিয়ে একটি রাস্তা বানায়। সেই রাস্তা দিয়ে সকলে চলে যায়। আরে আমার কথা কেন শুনবে না? সৈনিক, এক্ষুনি যাও, ধরে আনো মোহনকে।
আর তখনই রাজা ও সকল ব্যক্তি আয়না থেকে বেরিয়ে আসে। আরে আরে আরে, এ কি? সবাই কি করে বাইরে চলে এলো? চলো, কোনো ব্যাপার না, বাইরে তো চলে এসেছো, কিন্তু তোমরা কেউ বাঁচবে না আমার হাত থেকে। আরে মূর্খ জাদুকর রানী, তুমি আমার রাস্তা থেকে সরে যাও। আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই। যদি তুমি আমার রাস্তা থেকে সরে না যাও, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। জাদুকর রানী তাৎক্ষণিক তার জাদু ছড়ি দিয়ে সাথে সাথে দুষ্টু জাদুকরকে একটি খাঁচাবন্দি তোতা পাখি বানিয়ে দেয়। মহারাজ, এই দুষ্টু জাদুকর আর কখনো আপনাকে বিরক্ত করতে পারবে না। অনেক অনেক ধন্যবাদ জাদুকর রানী, তোমার এই উপকার আমি কখনো ভুলব না। এই শুনে জাদুকর রানী তোতার খাঁচা নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তুমি কে বালক, আর তুমি কিভাবে এই আয়নার মধ্যে প্রবেশ করলে? মহারাজ, আমার নাম রমেশ, আর আমি আপনার রাজ্যেই বাস করি। রমেশ তার সকল কাহিনী মহারাজকে শোনায়। আরে রমেশ, তুমি খুব সাহসী। আমি তোমার সাহস দেখে খুবই আনন্দিত। তুমি যদি তোমার সাহসিকতা না দেখাতে, তাহলে আমি কোনোদিন আয়নার বাইরে আসতে পারতাম না। তাই আজ থেকে তুমি আমার প্রধানমন্ত্রী। সেই দিন থেকে রমেশ মহারাজের প্রধানমন্ত্রী হয়ে সুখে দিন কাটাতে শুরু করে।